আমি শুভেন্দু অধিকারী করতে করতে আমাকে দু একজন বললো যে তুমি ওর গলাও নকল করে বেলা, ভাইপোকে 10 দিনে জেলে ঢোকাবো, পিসিকে 20 দিনে জেলে ঢোকাবো, বিস্ফোরণ ঘটাবো। তারিখ পে তারিখ শুভেন্দুবাবু, তারিখ পে তারিখ। ভাইপো তো ড্যাং ড্যাং করে বাইরে ঘুরছে। ভাইপোর বিরুদ্ধে বিজেপি যে প্রার্থী দিয়েছে, বিজেপির লোকজনরাই বুঝতে পারছে না কোথা থেকে এলো। ডায়মন্ড হারবারে প্রতিকূলের থেকে খবর নিলাম, বললো ভাই বিজেপি হাওয়া, বিজেপি দেওয়াল লিখছে না। তার মানে কি? রাজ্যে কালীঘাটের ব্যানার্জিরা সরকার চালাবে, দিল্লিতে মোদি চালাবে, তার অধীনে অধিকারীরা থাকবে। এই তো গোদ্দা গল্প। দিল্লিতে মোদি, রাজ্যে দিদি, এই তো সরকার চালানোর চেষ্টা করছে। এই তো কথা। আমরা এই লড়াইয়ের বিরুদ্ধে নেমেছি এবং লড়াইটা খুব কঠিন রাজেশ। আই এম টেলিং ইউ ভেরি অনেস্টলি, লড়াইটা খুব কঠিন। কঠিন তার কারণ আজকের দিনে যে কোনো কাজ করতে গেলে টাকা লাগে, পয়সা লাগে। কঠিন তার আরও একটা কারণ কি, এটা অধিকারী কর। যদি তাই হয়ে গিয়ে থাকে 4 জুনের পর তা থাকবে না। দ্যাট ইজ আ মিথ। এটা অধিকারী গড়, ওটা মিথ। আমি সায়ন ব্যানার্জি এখানে লড়ছি, ওটাই বাস্তব। আর এই লড়াই হচ্ছে, ওটাই বাস্তব। আমার কাছে টাকা নেই, পয়সা নেই, পিছনে কনভয়ও নেই। তুমি তৃণমূল বিজেপির প্রার্থীদের দিকে একবার দেখো, সেও প্রার্থী, আমিও তো প্রার্থী। জিতবে হারবে তো পরে। কি আছে বলো তো আমাকে? তুমি তো একটু আগে দেখাচ্ছিলে একটা ভাঙা ঝরঝরে গাড়ি পার্টি দিয়েছে। ভাঙা ঝরঝরে গাড়ি ইন দ্য সেন্স একটা পুরনো গাড়ি পার্টি দিয়েছে। তাতে একজন আমার পার্টি কমরেড গাড়ি চালাচ্ছেন, পিছনে একজন আছে ওই সোশ্যাল মিডিয়ায় ছবি তোলবার জন্য। বাদবাকি এদিক ওদিক যে কেউ সন্ধ্যেবেলা, আমার সন্ধ্যেবেলার খাবার হচ্ছে, কেউ একটু তরমুজ দিচ্ছে, সকালবেলা একটু মুড়ি আর ছোলা, দুপুরবেলা ভাত, রাত্রিবেলা ভাত। এটা আমার জীবন। আমাকে এখানে যে যেখানে পাচ্ছে সে তার সাথে আমার পরিচয় আছে। তৃণমূল বিজেপি কেউ ভোটে জেতেনি প্রার্থীরা। তৃণমূলের প্রার্থী 4টে গাড়ির কনভয়, পুলিশের, পশ্চিমবঙ্গ পুলিশের কনভয় আমি তোমাকে বলছি, আরেকজন সিআরপিএফের কনভয়। আমার কাছে কিচ্ছু নেই, আমার দুহাত খোলা আছে। মানুষ আসুক, কথা বলছি, শুধু যাক, ওদের কাছে গিয়েও একটু মানুষ এইভাবে কথা বলে আসুক। তুমি অতি সরল সাদাসিধে জীবনযাপনের কথা যেটা উল্লেখ করছো, কিন্তু তোমার সোশ্যাল মিডিয়াতে মাঝখানে ট্রোলিং হয়েছিল তোমার বাইরে গিয়ে চুরুট মুখে নিয়ে ছবি। তো এই দুটো বিষয় কি একসাথে মেলানো যায়? হ্যাঁ, কেন মেলানো যাবে না? আমি পন্ডিচেরিতে গেছিলাম, আমি আর সব্যসাচীদা। অনেকে বলেছে ওই ছবিটা মিথ্যে। একদম না, ওই ছবিটা সত্যি। এবং সেই ছবিটা সত্যি বলে আমি নিচে আরেকটা ছবি দিয়েছি। আমি প্রফেশনাল অ্যাডভোকেট, খোলা কথা আমি তোমাকে, আমি প্রফেশনাল অ্যাডভোকেট। আমি চুরুট ছোটোবেলা থেকে দেখে আসছি। চে গেভারা একটা চুরুট খেতেন, যে একটা চুরুটের একটা হেবিত্ব আছে। এবং অনেস্টলি তুমি আমার ক্লোজ ডোরে খোঁজ নাও, আমি সিগারেটের ধোঁয়া পছন্দ করি না। সিগারেটের ধোঁয়া শুনলে আমার মানে এই প্রবলেম হয়, ভেতর থেকে আমার লাংসে এফেক্ট করে এবং আমার অস্বস্তি হয়। যে কারণে আমার বাবা খুব সেই সময়তে 4 মিনার সিগারেট খেতেন। আমি যখন খুব ছোট, ডাক্তারবাবুর পরামর্শে শুধু সিগারেট ছেড়েছিলেন আমার সুস্থতার জন্য ছোটোবেলায়। আমি সিগারেট আমার খুব ক্লোজ ডোরে, এমনকি সব্যসাচী চ্যাটার্জি, সে হচ্ছে একদম পুরো মানে চেন স্মোকার। মানে আমি ও লোকের থেকে, আমার সিনিয়রের থেকেও দূরে দূরে মাঝে মাঝে থাকি চেন স্মোকিংয়ের জন্য। মানে আমি সহ্য করতে পারি না। হাইকোর্টের একটা জায়গা আছে যাকে বলে জাহাঙ্গীর, এখানে হচ্ছে অ্যাডভোকেটরা কফি খেতে যায় এবং খুব মানে আমাদের কাছে একটা অভিজাত জায়গা, ছোট্ট ঘর কিন্তু অভিজাত জায়গা। ওটা গ্যাস চেম্বার হয়ে গেছে, মানে এত সিগারেট খায় সবাই। মানে আমার অস্বস্তি হয়, কিন্তু গিয়ে একটু গল্প গাছা করি। আমি তোমাকে জিজ্ঞেস করলে বলে আমি তোমায় বলছি, আমরা একটা মামলা করতে গেছিলাম, আমি সব্যসাচীদা, সেটা হচ্ছে চেন্নাইতে। চেন্নাই সিআইডি, সেটা হচ্ছে আমাদের ডায়মন্ড হারবারের একজন আইআইটি স্টুডেন্ট, চেন্নাই আইআইটি স্টুডেন্ট, তার বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। সেই মামলাটা আমরা লড়তে গেছিলাম। তারপর সেখানে আমরা পন্ডিচেরি গেছিলাম। পন্ডিচেরিতে গিয়ে দেখলাম সেখানে চুরুট বিক্রি হচ্ছে। আমি সব্যসাচীদাকে বললাম, দাদা কোনোদিন তো দেখিনি ছবি বিক্রি হয়ে জন্য, এইটাকে একটা কিনে খেতে হবে। ওই শুরু ওই শেষ, অত জঘন্য জিনিস। ওর চাইতে ভাই আমার কাছে পাকা পেঁপে ভালো, ওর চাইতে লাল তরমুজ ভালো, ওর চাইতে সবেদা ভালো, ওর চাইতে জামরুল ভালো। আমি অত সিরিয়াসলি আমি তোমাকে বলছি, আমি জানি না লোকে কী কিউবান চুরুট করে। আমি জানি না ওটা আদৌ কিউবান চুরুট কিনা। কত 250 না 300 টাকা দাম, সেটা নিয়েই লোকে এমনভাবে বললো চুরুট। আমি 300 টাকা দিয়ে একটা চুরুট খেয়ে, লোকে মানে বিজেপির লোকেদের কাজ। আমি তোমার বিজেপি এবং তৃণমূলের লোকেদের কাজ। কুণাল ঘোষ জেল খেটে আসবার পরে আমার চুরুট খাওয়ার ছবি দিয়ে বলছে এই দেখো বিশাল বড় বিপ্লব। 300 টাকার চুরুট দিয়ে তুমি কি প্রমাণ করতে যাচ্ছ ভাই? আর আমার চুরুট কেন, আমার এই জ্যাকেট, আমার এই জামা, এসব আমার নিজের টাকায় কেনা। 10টা কোথাও কালো টাকা নেই, 10 টাকা কোথাও চুরি দুর্নীতির টাকা নেই। নিজে ইনকাম করেছি, মা বাবা পড়াশোনা শিখিয়েছে, নিজে মেহনত করেছি, 10টা টাকা ইনকাম করে খরচ করেছি। তোমার এই জ্যাকেট, তোমার এই জামার প্রসঙ্গে যখন তুললে, আর একটা বিষয় বলতে চাই, সেটা আমার অবজারভেশন বলতে পারো, পর্যবেক্ষণ, ভুলও হতে পারি। তোমার সাথে আজকে সকালবেলা যখন প্রথম দেখা হলো,
তুমি একটা টোটোর ওপরে উঠে প্রচার করতে করতে আসছিলে, এই জ্যাকেটটা তখন ছিল না, ওয়েস্ট কোটটা তখন ছিল না, সাদা পাঞ্জাবি পাজামা ছিল একবারে শ্বেতশুভ্র এবং মাথায় সাদা টুপি, গোল টুপি। তো যখন তুমি প্রথম ফ্রেমে আসছো, এক ঝলক দেখলে সুভাষ চক্রবর্তীর একটা অবয়ব লাগছিল, এটা কি তার কোনো রকম ইন্সপিরেশন বলতে পারো? কোথায় সুভাষ চক্রবর্তী আর কোথায় সায়না ফ্রেম? ঠিক আছে, তুমি বলেছো, আমি তোমার জন্য ভাই সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমাদের কাছে একটা হিরো, আমাদের কাছে। পেছন থেকে ফ্রেমটা দেখায়, তুমি হয়তো চমকে দেবো। আমি খালি একটাই কথা বলতে পারি, সুভাষদা শ্যামলদা দুজনেই যুবকদের খুব পছন্দ করতেন, ছাত্রদের খুব পছন্দ করতেন। আমরাও নতুন প্রজন্ম ছাত্র যুবদেরকে খুব প্রেফার করি, ইয়ং জেনারেশনকে প্রেফার করি। কিন্তু কোথায় সুভাষ চক্রবর্তী, কোথায় সায়ন ব্যানার্জি, তুলনায় না যাওয়া ভালো। সুভাষ চক্রবর্তীর আগুন খেকো বক্তৃতা, আমরা সবাই চাই ওরকম বক্তৃতা করতে। আমরা সবাই চাই ভবিষ্যতে সুভাষ চক্রবর্তীর মতো জননেতা হয়ে উঠতে। দেখো, আমাদের কথা খুব সোজা বস, আমার পা না মাটিতে থাকে। আমাকে অনেকে বলেছে যে এই তো ভাই তোর পা যেন মাটির ওপর না ওঠে। আমি বললাম, না, উঠবে কী করে? আমি আইনজীবী, কলকাতা হাইকোর্টে প্র্যাকটিস করি। দুটো মামলায় জিতে যদি আমি নিজেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্য ভাবা শুরু করি, সেটা হচ্ছে আমার গর্ধব মাথা ছাড়া আর কিছু হতে পারে না। তাই জন্য মাথায় একটা সাদা টুপি পরে আমি যদি নিজেকে সুভাষ চক্রবর্তী ভাবা শুরু করি, তাহলে আমার চাইতে বড় ফুটেজ করেও আর কেউ হতে পারে না। আমরা জানি রাজনীতিটা বাস্তবের মাটিতে হয়, এবং 4 জুনের পরেও রাজনীতিটা আমাকে বাস্তবের মাটিতেই করতে হবে, আমি জিতি বা হারি যাই করি। শেষ একটা অন্য প্রশ্ন করব, সেটা হচ্ছে তুমি তো হাইকোর্টের একজন আইনজীবীও। সদ্য যে জাজমেন্টটা দেওয়া হয়েছে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায়, সেখানে বলা হচ্ছে 25,000-এর বেশি তারা চাকরি হারিয়েছেন শিক্ষকরা, যারা এতদিন স্কুলে যেতেন তারা আজকে শহীদ মিনার ময়দানে বসে চোখের জল ফেলছেন, এবং একটা জাজমেন্টে পুরো প্যানেলটা ক্যান্সেল হয়ে গেছে। তুমি কি এটার পক্ষপাতী? কারণ যারা চাকরি হারিয়েছেন তারা বলছেন যে 5,000 যারা দুর্নীতি করেছে তাদের জন্য সবাইকে কেন আজকে এই অসুবিধা পোহাতে হচ্ছে? আমার একটাই প্রশ্ন, এই 5,000-এর তালিকা রাজ্য সরকার বা এসএসসি কেন আদালতকে দিল না? প্রশ্ন খুব সহজ, প্রশ্ন খুব সোজা। আদালত বারবার জানতে চেয়েছি অযোগ্যদের তালিকা দিন এসএসসির কাছে। দেখো, রাজ্য সরকার না 2014 সালের টেটের ক্ষেত্রেও আমরা দেখেছি, 2016 সালের এসএসসিতে আমরা দেখছি, ওরা চাল কাঁকড় একসাথে রেখে দিতে চায়। সমস্যাটা চালকে নিয়ে নয়, আমি তোমাকে আবার বলছি। না, আদালতে নিজস্ব কোনো ক্ষমতা নেই। আদালতকে ভরসা করতে হয় তদন্তকারী সংস্থার ওপর, আদালতকে ভরসা করতে হয় এসএসসির ওপর, কমিশনের ওপর, রাজ্য সরকারের ওপর। প্রমাণিত হয়ে গেছে চুরি হয়েছে, প্রমাণিত হয়ে গেছে সাদা খাতায় চাকরি হয়েছে, আজকে মুখ ফেরানোর জায়গা নেই। কিন্তু আমাদের প্রথম থেকে আমরা যে কথা বলেছি, আমরা যোগ্য চাকরি প্রার্থীদের পক্ষে। 25,000-এর মধ্যে কি সবাই টাকা দিয়ে চাকরি পেয়েছে? হতে পারে না। 25,000-এর মধ্যে একটা অংশ তারা যোগ্যতা দিয়েই চাকরি পেয়েছে। কিন্তু এই রাজ্য সরকাররা যেভাবে সুপার নিউমেরিক পোস্ট গঠন করে অযোগ্যদেরকে চাকরিতে রাখবার জন্য চেষ্টা করেছে, তাই জন্য আজকে যোগ্যদেরকে সাফার করতে হচ্ছে।